নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন কাবেরী সিং মহাশয়া, যিনি নাট্যম নৃত্য স্কুলের ডান্স একাডেমির কর্ণধার। আজ ওনার সাথেই আমরা আমাদের বিকাশ টকশোর অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। যিনি একজন শুধু পারফর্মার নয়, যিনি তার নৃত্য সাধনার মধ্য দিয়ে বহু মানুষের মনে এনে দিয়েছেন আনন্দ, বহু ছাত্রছাত্রীকে নিজের হাতে তৈরি করছেন, পরিচালনা করছেন একটি ডান্স একাডেমি। পজিটিভ বার্তার টিম ওনাকে জানাই এই স্টুডিওয় অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, প্রথম যে প্রশ্ন আপনার কাছে রাখছি, আপনার এই পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? আমি আমার বাসস্থান বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন থেকে এখানে দূরত্ব খুব একটা বেশি নয়। আমি এখানে প্রথমবার এলাম এবং এখানে এসে আমার খুবই ভালো লাগলো এবং আপনারা যে কর্মকাণ্ডে নেমেছেন সেটা শুনেও আমার বেশ ভালো লাগলো। আমি খুব ইন্টারেস্টেড তাতে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। নাচের সঙ্গে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল? ছোটবেলা থেকে কি নাচ করতে ভালোবাসতেন? সেই গল্পটা একটু শোনান আমাদের। নাচের সাথে যাত্রা বলতে গেলে আমাকে অনেকটাই পিছিয়ে যেতে হবে। একদম ছোটবেলা, আমার তখন 4 বছর বয়স। আমার পাড়া রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রথম আমি নাচ করি ফুলে ফুলে ঢলে ঢলে, এবং সেখানে এতটাই ছোট ছিলাম যে সেখানে প্রধানত বা যেভাবেই বলবেন কোনো স্টেপস দিয়ে শেখা বা কোনো স্টেপ করে নাচটা করা সেই সময় সেই বয়সটাতে তো হয়ে ওঠে না। আমার মা স্টেজে নাচ করার জন্য আমাকে উঠিয়ে দিয়েছিল, তো সেই সময় আমি মনের আনন্দ থেকেই নাচটা করেছিলাম। তারপরে ক্রমাগতভাবে আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডান্স স্কুলে ভর্তি হই। আমি পাড়ার একজন আন্টির কাছে ভর্তি হই। পরবর্তীকালে আরো একটু যখন বড় হই তখন নন্দিনী মুখার্জির কাছে ভর্তি হই। তারপরে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি যোগদান করি এবং পরবর্তীকালে তো আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত ভবনে মণিপুরি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি, স্পেশালাইজেশন করি। মানে পুরো ছোটবেলা থেকে বড় পর্যন্ত নাচের সাথেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন বললেন, এই বিশ্বভারতীতে পড়াশোনার সময় আপনার অভিজ্ঞতা কেমন ছিল বা কি কি শিখেছেন সেখান থেকে, সেটা যদি একটু বিস্তারিত জানান। কারণ আমাদের অনেক দর্শক আছেন যারা বিশ্বভারতী সম্পর্কে আগ্রহী এবং সেখানে যে কলা ভবন এবং যে সঙ্গীত ভবন রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে জানতে চান, সেটা একটু যদি বলে দেন। বিশ্বভারতীতে এখন পড়াশোনা হিসেবে সঙ্গীত ভবনে স্পেশালি আমাদের মণিপুরি কথাকলি নাচের বিষয়টা বলছি, মণিপুরি কথাকলি পাঠ্যক্রম হিসেবে পড়াশোনা করানো হতো, কিন্তু গত 5 বছরে রবীন্দ্র নৃত্যটাও পাঠ্যক্রম হিসেবে যুক্ত করেছে, যেটা আমাদের পড়াশোনা করাকালীন আমরা পাইনি। আমরা বেরিয়ে আসার পর 2017 থেকে রবীন্দ্র নৃত্যকে পাঠ্যক্রম হিসেবে বিশ্বভারতী বেছে নিয়েছে এবং বিশ্বভারতী অনেক ডিসিপ্লিন শিখিয়েছে, অনেক কিছু পেয়েছি বিশ্বভারতী থেকে। যেমন আমরা যেহেতু বোলপুরে থাকি এবং আমার স্কুলিংটা হচ্ছে বোলপুর উচ্চ বিদ্যালয় গার্লস থেকে পড়াশোনা করেছি, সেখানে সংস্কৃতি বিষয়টাতে মনে থাকলেও আরো একটি বিশেষ করে যেটি মনে পড়ছে সেটা হচ্ছে বর্ষামঙ্গল কিংবা বসন্ত উৎসব, সেগুলো তো পার্টিসিপেট করতামই। এছাড়া বিশ্বভারতীতে আমি এগুলোকে আরো বিস্তারিতভাবে জেনেছি এবং ঋতু বৈচিত্র্যের সাথে সাথে যে পোশাকের বৈচিত্র্য সেটা তো ভীষণভাবে আমাদের শিখিয়েছে বিশ্বভারতী। এছাড়াও কোনো বিষয়ে স্পেশালাইজেশন করলে সেটা সম্পর্কে বিস্তারিত জানা এবং নাচের সাথে সাথে বিশ্বভারতীতে গান, নাটক, ইনস্ট্রুমেন্ট নিয়েও পড়াশোনা হয়েছে। এইভাবেই
চলতে থাকলো বিশ্বভারতীর পড়াশোনা, এবং সেইভাবেই আমি 2017-তে শেষ করলাম মণিপুরি বিষয়ে স্পেশালাইজেশন আমার। শুনলাম আপনার বিশ্বভারতীর যাত্রা। আমার আর পরবর্তী প্রশ্ন আপনার কাছে, এই যে যখন নাচকে নিজের পেশা হিসাবে নিলেন, তখন পরিবারের কারা কারা আপনাকে সাপোর্ট করেছিল? কারণ যতই হোক আমরা কিছুটা হলেও অর্থোডক্স সোসাইটিতে থাকি, সেই ক্ষেত্রে পরিবারের কাকা কাকি পাশে পেয়েছিলেন? আমি স্কুলিংটা পাশ করার পর, মানে এইচএস দেওয়ার পর, বোলপুরে পূর্ণিদেবী স্কুলে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়, এবং ভর্তি হওয়ার পরেই আমি তার মধ্যেই সঙ্গীত ভবনে আমি পরীক্ষা দিয়েছিলাম নাচের বিষয়ে। তো তখনও রেজাল্ট আমার বেরোয়নি। তো সেই সময়তে আমি পূর্ণিদেবীতে ভর্তি হয়ে যাওয়ার পরে আমার রেজাল্টটা আউট হয়েছিল। তখন আমি দেখলাম আমার র্যাঙ্ক হয়েছে 1। তো আমি সেই সময়টাতে আশেপাশে কিছুই ভাবিনি, একদম আমি সঙ্গীত ভবনে ভর্তি হয়ে যায়। এবং বাড়ির সাপোর্ট না থাকলে এটা কখনোই হয় না। বাড়ি থেকে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, স্পেশালি আমার মা বলেছিল তুমি এগিয়ে চলো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিয়ে এগিয়ে চলো। এবং সমাজে কিছু প্রশ্ন তো থাকেই, যে সাবজেক্ট থাকতে কেন নাচ, তখনকার সমাজে নাচটাও যে একটা সাবজেক্ট হতে পারে সেটা অতটা কেউ জানতো না, এবং নাচটাকে নিয়েও যে এগোনো যায়, ডিপ্লোমা করা যায়, পিএইচডি করা যায়, সেটা সেই শিক্ষাটা হয়তো সমাজের কাছে নেই, সেই বার্তাটা নেই। তবে আমি অনেক দূরে ভেবেছিলাম বলেই আমি এইটার সাথে এগিয়ে গেছি, এবং আমি নিজের মনের ইচ্ছাটাকে বজায় রেখে এখনো এগিয়ে চলছি। খুব ভালো লাগছে তোমার সাথে আমাদের পরিচয় হয়েছে, আমাদের দর্শকদেরও পরিচয় করাচ্ছি। এই যে নতুন করে একটা ভাবনা, নাচ নিয়েও নিজের কেরিয়ার তৈরি করা যায়, এর মধ্য দিয়ে কিন্তু অনেক মানুষ, যারা অনেক মহিলা যারা খুব ভালো নাচ করে কিন্তু অনেক সময় শোনা যায় বিয়ের পর নাচ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের জন্য কিন্তু তুমি একটা বড় ইন্সপিরেশন। আমার পরবর্তী প্রশ্ন তোমার কাছে, এই যে নিজের নাচের স্কুল যখন শুরু করলে, তখন ভাবনাটা কিভাবে এলো যে আমি নাচের স্কুল করব? প্রথমে আমি বিশ্বভারতী থেকে মণিপুরি নাচ নিয়ে পড়াশোনা কমপ্লিট করার পর আমি রামপুরহাটে গান্ধর্বী সোসাইটি বলে একটি স্কুলে যোগদান করি। সেটাতে আমি নাচের পার্টটা দেখি, সেখানে নাচ গান দুটোই শেখানো হয়। তো আমি পুরোটাই নাচের পার্টটা দেখি, এবং 2017-তেই আমি সেটা জয়েন করি। তারপরে ওখানে করতে করতে বোলপুরে থাকার জন্যে আমার অনেক রিকোয়েস্ট আসে যে আমি আমার মেয়েকে নাচ শেখাতে হয়, কারণ আমি টুকটাক তখন ভালোই এখানে সেখানে প্রোগ্রাম করছি, পরিচিতিটা আমার বেড়েছে বোলপুরে। তো অনেকেই ফোন করতে থাকে যে আমি নাচ শেখাতে চাই, আপনি এখানে শুরু করুন। সেই জন্য আমি ভাবলাম আমি বোলপুরে একটা ডান্স স্কুল খুলি। এছাড়াও আমার খুব মানে সেটা সহজাতভাবেই ইচ্ছে ছিল যে আমি সঠিক শিক্ষাটা দিই। নাচটা যে গ্রামারটা, নাচের যে গ্রামারটা, সেটা ধরে এগিয়ে চলাটা খুব প্রয়োজন। এবং এইভাবেই আমি যখন বোলপুরে নাচের স্কুলটা শুরু করি, আমার যাত্রাপথে 2 জন মাত্র স্টুডেন্ট ছিল। এখন সেখান থেকে 20 জন মতো বোলপুরে শেখে এখনো পর্যন্ত, এবং রামপুরহাটে এখনো আমি সেটা কন্টিনিউ করছি। সেখানে আমার 50-এর ঊর্ধ্বেই স্টুডেন্ট এখন। এইভাবেই চলছে আমার। আচ্ছা, যখন নাচ শেখাও তখন কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্ব দাও? তোমার নাচ শেখানোর পদ্ধতিটা নিয়ে যদি একটু বিস্তারিত বলো। হ্যাঁ, আমি মূলত মণিপুরের স্পেশালাইজেশন করলেও আমি একদম বেসিক থেকে ভরতনাট্যমটা শিখেছি। তো আমি বেশিরভাগ এখন ছেলে মেয়েরা আমি দেখি ভরতনাট্যমটা শেখার আগ্রহে অনেক বেশি। তো আমি ভরতনাট্যম শেখানোর ক্ষেত্রে বা নাচ শেখানোর ক্ষেত্রে আমি বেসিক জিনিসগুলো ভীষণভাবে জোর দিই, যেমন পায়ের স্টেপস, আঢাও অথবা মুদ্রা। আমি ছেলে মেয়েদের একটা কথাই বলি যে তোমরা বেসিকটা, গ্রামারটা জেনে নাও, তারপরে তোমরা যে কোনো নাচ অ্যাডপ্ট করতে পারবে। মানে আমরা পড়াশোনার ক্ষেত্রেও তাই, লেটারটা ঠিক করে জানলে আমাদের কোনো রকম বাক্য গঠনের কোনো অসুবিধা হয় না, সেটা নাচের ক্ষেত্রেও তাই। নাচের ক্ষেত্রটা কোনোভাবেই আলাদা নয়, পড়াশোনার মধ্যেই পড়ে। তো আমি বেসিকটা ভীষণভাবে জোর দিই। তারপর তো শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন আইটেমস বা রবীন্দ্র নৃত্য আছেই। এভাবে ছেলেমেয়েরা
খুব সহজাতভাবেই নাচটা শেখে আমার কাছে। এখন ছাত্রছাত্রীদের মধ্যে এখনই বলছিলে যেরকম অনেকে ভারতনাট্যমটা শিখতে চায়, একই রকম ভাবে ক্রিয়েটিভ ডান্স শেখার প্রতিও অনেকটাই ছেলে মেয়েদের আগ্রহ দেখা যায়। সেক্ষেত্রে শাস্ত্রীয় নৃত্য শেখানো, এই ব্যাপারে চ্যালেঞ্জটা কি ধরনের দেখো? শাস্ত্রীয় নৃত্য শেখানোর ব্যাপারে আমি যেটা ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাই এখনকার ছেলে মেয়েদের মধ্যে, যে আমরা যদি পরপর অনেকগুলো ক্লাসে শুধু স্টেপস করিয়ে যাচ্ছি, মানে সেটাতে ওদের বোর লাগে অনেক সময়। মানে আমি যদি ভরতনাট্যমের তেই হাতেই নাট্টা তাট্টা আধা উবু একদম বেসিক থেকে শুরু করা হয়, সেটা যদি আমি 1 মাস ধরে শেখালাম, সেটাতে ওরা অনেক বেশি বোর হয়। তার সাথে সাথে যদি একদম ছোটদের তার পাশাপাশি যদি রাইমস এর কোনো গান শেখানো যায়, বা কোনো ধরো একটা গানের মধ্যেও আমি চেষ্টা করি গানটাকে বোঝানো মুদ্রা দিয়ে দিয়ে, যাতে তার ফলে কি হয়, ওই গানের কথাগুলোর সাথে মুদ্রার সাথে কানেক্ট করলে গাছের মুদ্রা এটা হয়, ময়ূরের মুদ্রা এটা হয়, ওগুলো শিখলে ওদের শাস্ত্রীয় মতে মুদ্রাগুলোও শেখা হলো এবং স্টেপস গুলোও শেখা হলো। এইভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে যাতে করে ওদের ইন্টারেস্টটা গ্রো করে এবং তারা বোর না হয়, এইভাবে আমি মিলিয়ে মিশিয়ে শিখিয়ে দিই। এবং দিনের শেষে বা ক্লাসের শেষে ওরা খুব আনন্দ করেই সেটা অ্যাডপ্ট করে এবং বাড়ি ফেরে। খুব ভালো লাগছে এই যে একটা বলছো যে রাইমস এর মতো করে, ছড়ার মতন করে ওদের মধ্যে জিনিসটাকে ভরার চেষ্টা করো, ওদেরকে আনন্দ দিয়ে। মানে নাচ আমরা যেমন শুনেছি যে মনের ভাষা প্রকাশ করে, এক্স্যাক্টলি তুমি সেই পদ্ধতিটাই মেনে চলো, বিভিন্ন রকম মুদ্রার মধ্যে দিয়ে, গাছের মুদ্রা, পাখির মুদ্রা যেটা বলছিলে। আমি আরেকটা জিনিস তোমার থেকে জানতে চাইছি যে এমন কোনো মানুষ বা তোমার কোনো গুরুজি আছে যে তোমাকে প্রভাবিত করেছে? অবশ্যই আছে। তা মানে তেনাদের হাত যদি মাথায় না থাকতেন আমি এত দূর এগোতে পারতাম না। আমার যেমন ছোটবেলা থেকেই আমি যদি ধরি, ওই যে পাড়ার যে মাসির কাছে আমি নাচ শিখতাম, রুনু মাসি, সে আমাকে অনেকটা শিখিয়েছে। একদম শুরুটা যদি আমার সঠিক না হতো, আমার ইন্টারেস্টটা গ্রো কখনোই করতো না। তো শুরুর ক্ষেত্রে আমি তার নামটা অবশ্যই করব, এবং পরবর্তীকালে নন্দিনী মুখার্জি, তাকে আমি মায়ের স্নেহ করি। তার অবদান আমার জীবনে অনেকখানি। এবং পরবর্তীকালে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সেখানে যে সমস্ত গুরুর ছায়া আমি পেয়েছি, তাদের অবদান অনস্বীকার্য। যেমন বসন্ত মুখার্জি প্রফেসর, আমার মণিপুরীর টিচার ছিলেন হেমন্ত কুমার, এনাদের অবদান মানে আমি কোনোভাবেই করতে পারবো না। মানে আজকে এই জায়গায় পৌঁছে তুমি তাদেরকে ভীষণভাবে মিস করো? অবশ্যই মিস করি। এবং সঙ্গীত ভবনের সেই সুন্দর দিনগুলো, বিশেষ করে রিহার্সালের টাইমগুলো, এবং অনেক কাজের সূত্রে তাদের সাথে দেখা হয় এবং তাদের সাথে এখন কাজও করি। সেটা আর ছাত্রী হিসেবে না, পাশাপাশি একজন পারফর্মার হিসেবে, হিসেবে করি। সেটা আমার আরো একটু ভালো লাগা। তোমার এই যে নাচের স্কুল নাট্যম, এটা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? নাট্যমের পরিকল্পনা আমি এই নাট্যমের পরিকল্পনা একটাই হতে পারে, বা আমি যেইটা ভেবে নেমেছিলাম যে ছাত্রছাত্রীদের শেখাবো এবং সঠিক গ্রামার কে ফলো করে শেখাবো, এবং তারা ভবিষ্যতে যেখানেই শিখুক বা নাচটা কখনো যদি তারা ছেড়ে দেয়, তাদের ভালোবাসাটা যাতে না কমে। শুধু যে নাচটা নাচের মতো করে নয়, নাচের প্রতি যে ভালোবাসাটা এবং নাচকে ভালোবেসে এগোনো যেতে পারে, সেটা শুধুমাত্র যে নাচটা করে গেলাম তা নয়। এই নাচ নিয়ে যে পড়াশোনাও করা যেতে পারে, বা আরো তুমি প্রজন্মকে আরো শেখাতে পারো, আমি সেইভাবেই তৈরি করি। এবং এইটার একটাই উদ্দেশ্য আমার নাচ শেখানো। ভবিষ্যৎ পরিকল্পনা এটাই হতে পারে। এছাড়া আমার এখন যেখানে আমি নাচ শেখাই, সেখানে জায়গাটা খুবই কম। আমার ভবিষ্যৎ পরিকল্পনায় নাট্যমকে আরো বড় করে, নাট্যম তো আমার সন্তান, তো আরো বড় করে যাতে আমি নাট্যমকে তৈরি করতে পারি এবং একটা বড় হল রুম করে সেখানে ছেলে মেয়েরা যেন স্বাচ্ছন্দ্যভাবে নাচ করতে পারে, এইটুকু আমার ইচ্ছে। একদমই পারবে। আমাদের পুরো টিম তোমার জন্য প্রে করো, যাতে তুমি
একটা বড় নাচের স্কুল করতে পারো, যেখানে তোমার যে স্বপ্ন অনেক ছাত্রছাত্রী সেখানে নাচ শিখতে পারে এবং স্বচ্ছন্দে খোলামেলা ভাবে যেন তারা নাচ করতে পারে। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যারা নাচকে ভালোবেসে এই পেশায় আসতে চায় তাদের জন্য তোমার বার্তা কি আছে? আমার বার্তা অনেকগুলোই, তার মধ্যে একটা বলি যে এখনকার, আমি একটু অন্যদিকেও যাচ্ছি তারপরে আমি এটাই আসছি, এখনকার ছেলে মেয়েদের মধ্যে একটা ভীষণ চাপ ক্রিয়েট করছে এই পরিস্থিতি যে তারা নাচটা করছে হয়তো, কিন্তু তাদের এত মানসিক চাপ, পড়াশোনার চাপ, সেই জন্য আমি যদি নাচ শেখানোর সাথে সাথে আমি আলাদাভাবে কোনো অনুষ্ঠান করাই, সেই জন্য তো আমার অনেকগুলো রিহার্সাল লাগে, সেটার সময় তারা দিতে পারে না। এবং অন্য দিক থেকে গার্জেনদের মধ্যেও ভীষণভাবে চাপ আসে এবং তারা নাচটাকে এক্সট্রা কারিকুলাম হিসেবে তো চুজ করেছে, অনেকেই আছে। তো সেইটা আমি বলবো যে নাচ কখনো, নাচের জন্য কিছু সাফার না হয়, এবং নাচ কোনো কিছুকেই সাফার করাই না। আমার এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা নাচের পাশাপাশি তারা ডাক্তার পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং, তো তারা নাচের সাথে ছন্দ মিলিয়ে যেমন চলেছে, পড়াশোনাটার সাথেও ছন্দ মিলিয়ে চলেছে। আবার যারা ভালোবেসে করছে তাদেরই মধ্যে অন্যরকম কিছু ছাত্রছাত্রী আছে, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলছে, যে তারা এখন নিজের পায়ে দাঁড়িয়ে তারা সময় না পেলেও নিজেদের সময় করে অনলাইন ক্লাসেসগুলো করে নেয়, কিংবা তাদের সময় সুযোগ অনুযায়ী আমার সাথে যোগাযোগ করে কোনো অনুষ্ঠানে যোগদান করে। তো এইভাবেই এগিয়ে চলছে। এবং এটাই বলবো যে সবকিছু তো এত মেশিনারি নয়, নাচটা নাচের মতো থাকুক, পড়াশোনাটা পড়াশোনার মতো থাকুক, সমস্তটাই ভালোবেসে এগোই, কোনোটাই কেউ কাউকে যেন চাপিয়ে না দেয়, ওদের মতো করে বাঁচতে আমরা একটু দিতেই পারি। আর প্রলোভনে যেন কোনোভাবেই পা না দিই, কারণ এখন অনেক বেশি প্রলোভন আসছে যে এইখানে ফেস্টিভ্যাল, ওইখানে ফেস্টিভ্যাল, আমাদের বিশাল একটা কিছু রেজিস্ট্রেশন ফি চেয়ে নিচ্ছে, তো ছাত্রছাত্রীরা চাইছে আমি ওইখানে যাই, এখানে যাই, কিন্তু সেটা একদমই করা ঠিক নয়। এবং নিজের যদি ট্যালেন্ট থাকে, ওই সুযোগ তোমার কাছে বারবার আসবে। নিজে রেজিস্ট্রেশন করে অনেকগুলো টাকা খরচা করে সেই প্রলোভনে পা দেওয়া একদমই উচিত নয়, এটা আমি বলবো। এবং আর সর্বশেষে আরেকটা কথা বলবো যে সংগ্রাম তো সবকিছুতেই আছে, সেটা সর্বক্ষেত্রে, নাচ হোক, পড়াশোনা হোক, জীবনযাপনে হোক। তো তোমরা চেষ্টা করো সেই সব কিছু জয় করে এগিয়ে যাওয়ার। আর নাচের ক্ষেত্রেওটা একটু নয়, অনেক বড়, নাচের ক্ষেত্রে তো আরো বেশি সংগ্রাম। নাচে যেরকম পড়াশোনাও আছে, ডিপ্লোমা আছে, পড়াশোনার সাথে সাথে ডিপ্লোমা আছে, পিএইচডি আছে, আমরা নাচটাকে সাবজেক্ট করে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। নাচটাও এখন একটা সাবজেক্ট হতে পারে, এবং বড় বড় ইউনিভার্সিটিতে নাচটা এখন অনেক মাত্রা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে, তো তোমরা সেটাও ভাবতে পারো। একদমই তাই, আপনারা সকলেই শুনলেন কাবেরী সিং মহাশয়ের সাথে আজ আমরা আমাদের বিকাশ টক শো এর এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম। বারবার যেটা উনি বলতে চাইছেন যে নাচটাকে ভালোবাসুন, মানে এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অন্যরা শিখছে তুমিও শেখো, কড়া অনুশাসনের মধ্যে দিয়ে শেখো সেটা নয়, তাকে ভালোবেসে আনন্দ দিয়ে সেটাকে উপভোগ করো, নাচের সাথে থাকুন। এবং আমরা সকলেই চাইবো কাবেরীর যে সাধনা, যে নাচকে ভালোবেসে এগিয়ে যাওয়া, তার যাত্রা, তার নাট্যম যেন আরো অনেক বড় হয়, সুন্দর হয়, এবং ওর সমস্ত মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। সকলে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার। নমস্কার।